আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কমার্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শিখাবো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ খতিয়ান অধ্যায়টি। ইতিমধ্যে এই অধ্যায়ের ওপর আমি 2টা ক্লাস নিয়ে নিয়েছি। তোমরা যারা দেখো না অবশ্যই এই 2টা ক্লাস দেখে নেবে। আজকে আমি 3য় ক্লাস করাবো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম কীভাবে জাবেদা দাখিলা প্রস্তুত করতে হয়, এবং দ্বিতীয় ক্লাসে দেখিয়েছিলাম সাধারণ খতিয়ান কিভাবে প্রস্তুত করতে হয় টি ছকের মাধ্যমে এবং চলমান জেড ছকের মাধ্যমে। আজকে আমি দেখাবো সহকারী খতিয়ান কিভাবে প্রস্তুত করতে হয় টি ছক এবং চলমান জেড ছকের মাধ্যমে। তো এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নে বলছে, জনাব আরমান একজন মুদি দোকানের ব্যবসায়ী। 2020 সালের জুন মাসের লেনদেনগুলো নিম্নরূপ। তো এখানে 4টা লেনদেন দেওয়া আছে। যেমন প্রথম তারিখে বলছে ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি বস্তা 2500 টাকা, এখানে টাকা না টাকা হবে, টাকা দরে 50 বস্তা চাল ক্রয়, যার কারবারি বাট্টা 3%, আর চালান নম্বর 123। 5 তারিখে বলছে ইরফান ট্রেডার্স এর নিকট হতে প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি ডাল ক্রয়, যার কারবারি বাট্টা 5%, চালান নম্বর 432। 12 তারিখে বলছে ফারহান অ্যান্ড ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান, যার ডেবিট নোট নং 175। এবং 18 তারিখে বলছে ইরফান ট্রেডার্সকে 20 কেজি চাল 20 কেজি ডাল নমুনা মাফিক হওয়ায় ফেরত প্রদান, যার ডেবিট নোট নং 176। প্রশ্নে বলছে জনাব আরমানের সহকারী খতিয়ান প্রস্তুত করো। তো যদি প্রশ্নে বলতো যে টি ছকের মাধ্যমে সহকারী খতিয়ান প্রস্তুত করো, সেক্ষেত্রে টি ছকের মাধ্যমে বাধ্যতামূলক করতে হবে। অথবা যদি বলতো চলমান জেড ছকের মাধ্যমে সহকারী খতিয়ান তৈরি করো, সেই ক্ষেত্রে বাধ্যতামূলক চলমান জেড ছকের মাধ্যমেই করতে হবে। যেহেতু এখানে টি ছক অথবা চলমান জেড ছক কোনোটাই বলে না, এই কারণে যে কোনো একটা ছকে তৈরি করলেই হয়ে যাবে। তো আমরা এখন দোনোটা ছক আকারেই দেখব, যাতে তোমাদের বোঝার জন্য সুবিধা হয়, এই কারণে 2টা ছকে আমি দেখায় দিছি। তো প্রথমত এইভাবে আমরা টাইটেল সাজাবো, জনাব আরমানের সহকারী খতিয়ান। যদি টি ছকের মাধ্যমে করি টি ছক লিখবো ব্র্যাকেটে, আর যদি চলমান জেড ছক করি তাহলে চলমান জেড ছক লিখবো। তো সহকারী খতিয়ানের একটা রুলস আছে যে শুধু নামটা হবে। নাম বলতে পাওনাদার দেনাদার ওইগুলাকে বুঝায়। যেমন এখানে বলছিল কি ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে এত টাকা দর এত কেজি চাল ক্রয়। তো এখানে কি ফারহান অ্যান্ড ব্রাদার্স একজন পাওনাদার। সহকারী খতিয়ান এরকম নামে তৈরি করা হয়, নামে অথবা পাওনাদার দেনাদারের এই হিসাবে তৈরি করা হয় আর কি। তো এই কারণে আমরা নাম লিখছি ফারহান অ্যান্ড ব্রাদার্স, মানে এখানে কিন্তু ক্রয় হিসাবে প্রস্তুত হইতে পারতো, কিন্তু আমরা ক্রয় হিসাবে প্রস্তুত করবো না, শুধু নাম হিসাবে অথবা পাওনাদার দেনাদার এরকম হিসাবে প্রস্তুত করতে হয়। ক্রয় হিসাব বিক্রয় হিসাব এগুলো হিসাবের, বা ক্রয় ফেরত হিসাব বিক্রয় ফেরত হিসাবে এগুলো হিসাবের সহকারী খতিয়ান প্রস্তুত হয় না, একমাত্র পাওনাদার আর দেনাদার হিসাবের প্রস্তুত হয়। আর নাম বলতে পাওনাদার দেনাদার কেউ বুঝায় এখানে। তো ফারহান অ্যান্ড ব্রাদার্স একজন কি পাওনাদার। তো এখানে ফারহান অ্যান্ড ব্রাদার্স কি হয়েছে, প্রথমত 1 তারিখে ক্রেডিট হয়েছে, কিন্তু কারণ এখানে বলছে তার নিকট হতে ক্রয় করছে, তার মানে ক্রয় হিসাব ডেবিট হয়েছে, ফারহান অ্যান্ড ব্রাদার্স ক্রেডিট হয়েছে। এই কারণে আমরা প্রথমত ক্রয় হিসাব লিখবো 1 তারিখের ক্রেডিট পাশে। এটা ক্যালকুলেশন কিভাবে করতে হয়, 2500 টাকা করে যেহেতু 1 বস্তার দাম, তাহলে 50 বস্তার দাম কত হবে এটা কীভাবে বের করবো, 50 দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে। 50 দিয়ে যেটা বের হয় গুণ দিয়ে 2,500কে 50 দিয়ে গুণ দেওয়ার পর যেটা বের হয় এটার সাথে 3% কারবারি বাট্টা করার পর আমাদের রেজাল্ট আসছে 1,21,250 টাকা। তারপরে দেখতে হবে এরকম আর কোনো এন্ট্রি আছে কিনা। এই যে ফারহান অ্যান্ড ব্রাদার্স নামে আরেকটা এন্ট্রি আছে, যেটাতে বলছে যে ফারহান অ্যান্ড ব্রাদার্সকে চাল ফেরত দেওয়া হলো নষ্ট হওয়ার কারণে। কত বস্তা? 5 বস্তা চাল। তো যেই দামে আমরা চাল ক্রয় করছি সেম ওই দামে আমরা চাল ফেরত দেব। যেমন এখানে 2500 টাকা দরে
ক্রয় করছি না, এরকম 2500 টাকা ইন্টু 5 দিব, তারপর 3% মাইনাস করে দিব এটা থেকে। কারবারি বারটা সবসময় হিসাব থেকে মাইনাস হবে, এটা মনে রাখবে প্রত্যেকটার ক্ষেত্রে। যদি কারবারি বারটা থাকে তাহলে মাইনাস হবে, আর যদি না থাকে তাহলে মাইনাস করার দরকার নেই। তো এরকম ওই হিসাবের নাম হবে জুনের 12 তারিখ ক্রয় ফেরত হিসাব। যেহেতু তাকে আমরা ফেরত পাঠাইছিলাম, তার কাছ থেকে কিনে, সে একজন পাওনাদার ছিল ফারহান অ্যান্ড ব্রাদার্স, এখানে ফেরত পাঠাইছি। টাকা ক্যালকুলেশন করে বের হয়েছে 12,125 টাকা। তো তোমরা জানো যে আগের ভিডিও যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা যে টি ছকের মাধ্যমে কিভাবে করতে হয় এটা। তো এটাতে কি করছে, 1,21,250 টাকা ছিল ক্রেডিট পাশে, আর ডেবিট পাশে শুধু 12,125 টাকা। তো 1,21,250 টাকা হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্সটা করতে হলে কত টাকার টান পড়ে? 1,09,125 টাকার টান পড়ে। এটি হচ্ছে মূলত ব্যালেন্স সিডি। যেই টাকার টান পড়ে ওই টাকাটাকেই আমরা ব্যালেন্স সিডি আকারে লিখি। তো ব্যালেন্স সিডি লিখতে হয় যেই মাস হিসাবটা শুরু হয় ওই মাসের শেষের তারিখে। তো জুন মাসের শেষের তারিখ হচ্ছে 30 তারিখে, এই কারণে 30 তারিখে লিখবো সবসময় ব্যালেন্স সিডি লিখে। যত টাকার টান ক্রেডিট পাশে থেকে মানে মিল রাখতে হবে। যদি এই পাশে টান এ পাশে বেশি থাকতো, এই পাশে টান থাকতো, তাহলে এই পাশে ব্যালেন্স সিডি লিখতাম জুন মাসের 30 তারিখ দিয়ে। তো এই যে 1,21,250 টাকা এখন ব্যালেন্স ঠিক আছে। তো ব্যালেন্স সিডি যদি আমরা এই পাশে লিখি, এটা ব্যালেন্স বিডি আকারে তার পরবর্তী মাসের শুরুতে দেখা দিতে হবে। কারণ এটা জুন মাসে 1 তারিখ ছিল, শুরু করছে, আমরা জুলাই মাসে 1 তারিখে ব্যালেন্স বিডি দিয়ে সেম যেই ব্যালেন্সটা আমরা নিয়েছিলাম সিডি নামে সেম ব্যালেন্সটাই আমরা লিখে দেবো, কিন্তু ক্লোজ করব না। এটি হচ্ছে মূলত মেন রেজাল্ট। তো এটার ক্ষেত্রেও সেম, ইরফান ট্রেডার্সের ক্ষেত্রেও সেম। এই যে ইরফান ট্রেডার্স কী করছে, ইরফান ট্রেডার্সের নিকট হতে আমরা কি করছি, ডাল ক্রয় করছি। তো এত পার্সেন্ট কারবারি বারটা সেম, এত দিয়ে এতকে 105 দিয়া 200কে গুণ করে আমরা 5% কারবারি বারটা মাইনাস করব। মাইনাস করে রেজাল্ট আসে কত, 19,950 টাকা। এটাও সেম ক্রয় হিসাবে হবে যেহেতু ক্রয় করা হয়। তারপর এই জায়গাও সেম 18 তারিখে বলছিল তাকে ফেরত দেওয়া হয় 20 কেজি। তো 20 গুণ কত, 105 দিয়া তারপর কারবারি বারটা করব ওই টাকার উপরেই মাইনাস করে, রেজাল্ট আসে কত, 1995 টাকা। সেম এই জায়গাও টান পরে 17,955 টাকার। তো এই জায়গায় আমরা কি করছি, এই টান টাকাটা ব্যালেন্স সিডি আকারে দেখাইছি। তারপর এই পাশে মনে রাখবা ব্যালেন্স সিডি যদি এই পাশে হয় ব্যালেন্স বিডি হবে তার উল্টো পাশে। এই পাশে যদি ব্যালেন্স সিডি হইতো ব্যালেন্স বিডি হইতো এই পাশে। আর ব্যালেন্স বিডি কখনো ক্লোজ করতে নেই। এইটি হচ্ছে মেন রেজাল্ট। ক্যালকুলেশন করে 17,950 টাকা বের হয়েছে। তো এইভাবে মূলত টি ছকের মাধ্যমে সহকারী খতিয়ান প্রস্তুত করতে। এখন আমরা দেখব চলমান যে ছকের মাধ্যমে কীভাবে প্রস্তুত করতে হয়। তো সেমভাবে আমরা টাইটেল সাজাবো যে জনাব মিজানের, সরি এই জায়গায় মিজান হবে না, এই জায়গায় নামটা চেঞ্জ হয়ে যাবে, আরমান হবে, ভুলে মিজান দিয়ে দিয়েছি। এই যে জনাব আরমানের সহকারী খতিয়ান চলমান জের ছক, এরকম ফারহান অ্যান্ড ব্রাদার্সেরটা নির্ণয় করছি না আগে, ওইটি আমরা নির্ণয় করব। তো এইটার ছকটা মনে রাখবা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, তারপর ব্যালেন্স হবে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, আর এই কোনায় দিয়ে দিবে হিসাবের কোড নাম। তারপর এটাতে একটা সুবিধা আছে যে এটাতে কোনো ব্যালেন্স বিডি অথবা সিডি লিখতে হয় না, এটাতে শুধু ক্রেডিট ব্যালেন্স ডেবিট ব্যালেন্স এইসব করে বসাতে হবে। তো ফার্স্টে আমরা কি করছিলাম, 1 তারিখেরটা যেহেতু আমাদের ক্রেডিট হয়েছে ক্রয় হিসাবে, এখানে বিবরণীর ঘরে ক্রয় হিসাব লেখা যেহেতু ক্রেডিট হয়েছিল, এই যে ফারহান অ্যান্ড ব্রাদার্স ক্রেডিট না 1 তারিখের এন্ট্রি, এই কারণে এইটা আমরা লিখেছি। সেম টাকাটাই ক্রেডিট হয়েছে যেহেতু ক্রেডিট ব্যালেন্স লিখবো। প্রথমটা যে ব্যালেন্সে থাকে, প্রথমটা যদি ডেবিট টাকায় থাকে তাহলে ডেবিট ব্যালেন্সে সব সময় টাকা হবে। তারপর প্রথমটা যদি ক্রেডিট টাকায় থাকে তাহলে ক্রেডিট ব্যালেন্সে সব সময় টাকা হবে। যেমন এটা ক্রেডিট টাকায় ছিল এই কারণে ক্রেডিট ব্যালেন্সে আমরা লিখছি 1,21,250 টাকা। তো সেম 12 তারিখে ওই এন্ট্রিটাই হবে ক্রয় হিসাব, ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত হিসাব যেহেতু ডেবিট হয়েছিল, মানে ক্রয় ফেরত হিসাব যেহেতু ক্রেডিট হয়েছিল, এই হিসাবের বিপরীত হিসাব হচ্ছে ফারহান অ্যান্ড ব্রাদার যেহেতু ডেবিট হয়েছিল। মনে রাখবো উপরে যে হিসাবটা ওই হিসাবের অনুযায়ী বলবো, উপরেরটা যদি ডেবিট হয় তাহলে ডেবিট করে টাকা বলবো, উপরেরটা যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট করে টাকা বলবো। যেহেতু উপরেরটা ক্রেডিট হয়েছিল ক্রয় হিসাবের ক্ষেত্রে, এই কারণে আমরা ক্রেডিট ব্যালেন্সে লিখছি। যেহেতু উপরেরটা ডেবিট হয়েছিল ফেরত দেওয়ার ফলে, ফারহান অ্যান্ড ব্রাদার্স ডেবিট হয়েছে ক্রয় হিসাব, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হয়েছে, এই কারণে আমরা ডেবিট ব্যালেন্সে লিখছি। তো মনে রাখবা ডেবিট টাকায় আর ডেবিট ব্যালেন্সে যোগ হয়, আর ক্রেডিট টাকায় ডেবিট ব্যালেন্সে বিয়োগ হয়, আর ক্রেডিট টাকায় ক্রেডিট ব্যালেন্সে যোগ হয় ক্রেডিট ব্যালেন্সে, আর ডেবিট টাকায় বিয়োগ হয়। এটা মনে রাখবা।
মানে ডেবিটে ডেবিটে যোগ হবে, ক্রেডিটে ক্রেডিটে যোগ হবে, ক্রেডিটে ডেবিটে যোগ হবে, ডেবিটে ক্রেডিটে ক্রেডিটে ডেবিটে বিয়োগ হবে, ডেবিটে ক্রেডিটে বিয়োগ হবে, এরকম হিসাব। তো এটা যেহেতু কিতে ছিল, ক্রেডিটে ছিল, এটা ডেবিটে মাইনাস হবে, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে 1,09,125 টাকা। এই যে প্রথমটার ব্যালেন্স বের হয়েছিল না বিডি, 1,09,250 টাকা, সেম ব্যালেন্সটাই বের হবে এখানে। তারপরে এই জায়গায় 250 টাকা না 125 টাকা হবে। তারপরে ইরফান ট্রেডার্সেরটা নির্ণয় করব। সেম ইরফান ট্রেডার্সও ক্রেডিট হয়েছিল প্রথমটার ক্ষেত্রে 19,950 টাকা, সেম ক্রেডিট ব্যালেন্স 19,950 টাকা লিখবো। তারপর ক্রয় ফেরত হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে আর এটা ডেবিট হয়েছে যেহেতু ডেবিট ব্যালেন্স লিখবো 1995 টাকা। তারপর এটা যেহেতু ক্রেডিট আছে এটা ডেবিট আছে, এটা থেকে এটা মাইনাস করে 17,950 টাকা, এটি হচ্ছে মেইন ব্যালেন্স। এই যে এটাও 17,950 টাকা ছিল। তো আমি সাজেস্ট করব তোমাদেরকে সবসময় যদি কিছু না বলে কোন ছকের মাধ্যমে করতে, সেক্ষেত্রে তোমরা চলমান যে ছকের মাধ্যমে করবে, কারণ এটাতে কোনো ব্যালেন্স বিডি অথবা সিডি লিখতে হয় না, এটা ডাইরেক্ট এক লাইনের অঙ্ক, খুব সহজে এটা তোমরা সলভ করতে পারবে। তো এইভাবে মূলত সহকারী খতিয়ান প্রস্তুত করতে হয় চলমান যে ছক এবং কি ছকের মাধ্যমে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।